রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা পদ্ধতি বা বাস্তব সংখ্যা ব্যবস্থা। বুঝতে পারছেন? এখন যদি প্রশ্ন করি বাস্তব সংখ্যা কাকে বলে, কে কে বলতে পারবেন? কারণ আমরা তো বাস্তব সংখ্যা নিয়েই তো কথা বলবো, তাহলে বাস্তব সংখ্যা তো চিনে লাগবে। কে বলতে পারবেন বাস্তব সংখ্যা কাকে বলে? হাত তুলেন দেখি কার সাহস আছে। একটু তাড়াতাড়ি বলবেন, ভিডিও হাবি যাবি, সময় নিয়ে ভিডিও লম্বা করে লাভ নেই, একটু তাড়াতাড়ি বলবেন। একটু দাঁড়াই বলেন। শূন্য সহ সকল, একজনে বলছে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদেরকে বাস্তব সংখ্যা বলে। এটা একজনে বলছে, ভাই আমি বলিনি। আচ্ছা, আর কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন? একজন বলছে ধনাত্মক ঋণাত্মক ফ্র্যাকশন, ধনাত্মক ঋণাত্মক ফ্র্যাকশন, ধনাত্মক ঋণাত্মক ফ্র্যাকশন, ধনাত্মক ঋণাত্মক ফ্র্যাকশন। তার মানে 1/3, 1/, -1/2, -1/4, এগুলা। তারপরে হচ্ছে 1/2, 1/3, এইসব এরাই তো বাস্তব সংখ্যা। ধনাত্মক ফ্র্যাকশন, ঋণাত্মক ফ্র্যাকশনের কথা বলছেন। আচ্ছা, আরেকজনে বলছে, মানে এই ডেফিনিশনটা যে বলছে, এখানে কিন্তু আপনি সাথে কিন্তু ইন্টিজার গুলো বলছেন না, মানে পূর্ণ সংখ্যাগুলো বলছেন। এটা পূর্ণ সংখ্যাগুলো বলছেন, -2, -1 ইত্যাদি এগুলো বলছেন। আপনি সাথে আরো বলছেন রুটের ভিতরে যদি মাইনাস কোনো সংখ্যা থাকে, এগুলা কিন্তু বাস্তব না। আর আর জি, সংখ্যা মূলধার ও মূল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তার মানে আপনি বলছেন সেট অফ রিয়েল নাম্বার ইজ দ্য ইউনিয়ন অফ সেট অফ রেশনাল নাম্বার অ্যান্ড সেট অফ ইরেশনাল নাম্বার। এটাই তো? আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমার ডেফিনিশনটা আপনাদের কেমন লাগে দেখি। যে সকল সংখ্যাকে বর্গ করলে, যে সকল সংখ্যাকে বর্গ করলে রেজাল্টটা অলওয়েজ নন নেগেটিভ হবে। যে সকল সংখ্যাকে বর্গ করলে, কত সুন্দর একটা ডেফিনিশন। যে সকল সংখ্যাকে বর্গ করলে কখনো নেগেটিভ হবে না, হয় ধনাত্মক হবে, না হয় জিরো হবে, ওই সকল সংখ্যাকে বলবো আমরা বাস্তব সংখ্যা। দুনিয়ার মধ্যে যত সব বাস্তব সংখ্যা আছে, সবগুলা বাস্তব সংখ্যাকে নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি, সেটটা দেখতে এরকম। এই সেটটাকে বলবো আমরা সেট অফ রিয়েল নাম্বার। তার রেঞ্জ হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত। এই ডেফিনিশনটা যে বলছেন, এটা 100% ঠিক বলছেন। এই ডেফিনিশনটা যে বলছেন সেটাও কিন্তু 100% ঠিক বলছেন। আর এই ডেফিনিশন যে বলছেন সেটা রং বলছেন। আর আমরা ডেফিনিশন, অর্থাৎ আমার কথাটাকে, আমি যে কথাটা বলছিলাম ওটাকে অ্যানালাইসিস করলে আপনি এটা আর এটা পাবেন। আমি এই সকল সংখ্যাগুলোকে আপনি যদি বর্গ করেন, কখনো ঋণাত্মক হবে না, ধনাত্মক হবে। আর এখানে মাঝখানে কি আছে মনে করেন, জিরো।
জিরোটাকেও বর্গ করলে জিরো পাবেন, কিন্তু ঋণাত্মক পাবেন না। ওই সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। আর এরা সবাই কিন্তু মূলত সংখ্যা। মূলত সংখ্যা কাকে বলে? মূলত সংখ্যা কাকে বলে বলেন? বলেন না। পিউ প্লিজ কথা নয়, একদম কথা বলা যাবে না। আমি ম্যাথমেটিক্স আল্লাহ আমার যা শিখেছে আলহামদুলিল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত চলতে পারবো। তো আমাকে শিখাইতে দেবে যাবেন না, আমাকে মোটেও শেখানো যাবে না। আমি প্রশ্ন করছি, আপনার প্রশ্ন উত্তর দিবেন। বলেন। আচ্ছা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেটা কিউটা বড় হবে। এখানে 4টা 1 থেকে কি বড়। এটা কি মূলত সংখ্যা? দেখেন কত গ্যাপ রয়ে গেছে। ভিডিও চলতেছে এখন কি সিরাং কলেজ ধরে একটু বাস দেবনি? এই তো পি বাই কিউ। পি বাই কিউ, কিউটা আপনি বলছেন 1 থেকে বড়, এটা কি রেশনাল নাম্বার? রেশনাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা হইতে হবে। পি বাই কিউ স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আপনি আমাকে বলেন, ওখানে দেখানোর দরকার নাই। শূন্য সহ আপনারা কে বলছে? এত গ্যাপ নিয়ে আপনি ম্যাথমেটিক্স শিখতে পারবেন না। আপনি যেটা শিখবেন সেটা একুরেটলি শিখবেন। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা এই শুধু হয়ে বসেন, শুধু হয়ে বসেন, একদম সোজা। মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। এই রেশনাল শব্দটা আসছে রেশিও থেকে। রেশিও শব্দ থেকেই কিন্তু রেশনাল শব্দটা আসছে। রেশিও শব্দ থেকে রেশনাল শব্দটা আসছে। দুটা পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে হবে এমন না। সহমৌলিক কাকে বলে? বলেন সহমৌলিক কাকে বলে, আগে সেটা বলেন। আন্দাজি ম্যাথমেটিক্স হয় না, কিন্তু আপনারা তো শ্রীরাঙ্গলিতে ফোলাবাইন গুলা ভাব ধরেন আমরা উই আর গ্রেট ম্যাথমেটিশিয়ান ইন বাংলাদেশ। সোনু 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 বুঝো? ছোট বাচ্চাদের নুনু। তোমরা যারা 800 মাইন্ড করতে পারো না, আমি কিন্তু ওইসব কথাগুলো বলি। কেমন তাই উই আর গ্রেট ম্যাথমেটিশিয়ান, এই ফোটানি মারা কথা নিষেধ একদম। আপনি কিছু জানেন না এটা ভেবে আপনি পড়তে আসবেন। আপনি কিছু জানেন না, একদম কিছু জানেন না এটা ভেবে পড়তে আসবেন। তুমি কোন কলেজে পড়াছো হোয়াট, তুমি যদি 2 আনার অঙ্ক না জানো? তুমি অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াছো হোয়াট, তুমি যদি অঙ্ক না জানো? তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছো হোয়াট, তুমি যদি অঙ্ক না জানো? আমি এমএস কলেজে পড়তেছি, আমি অঙ্ক জানি, তাহলে আমার পাওয়ার। তাহলে এখানে কলেজ কোনো ফ্যাক্টর না, কলেজ নেগলিজেবল আমার দৃষ্টিতে। আমি রাঙ্গুনিয়া কলেজের টিচার, আমার মতো অনহংকার করে বলছে আমার মতো টিচার সিটাঙে দেখান তো। আপনি সিটাং ডিভিশনে দেখান তো, রাঙ্গুনিয়া কলেজ কি খারাপ? তো ফুটানি মারা একদম নিষেধ, এগুলা একদম করিয়েন না। ভাব ধরা নিষেধ। আপনি ম্যাথমেটিক্সে পড়তেছেন, আপনি কিছু জানেন না, আপনি শিখবেন। আমি শুধু আপনাকে বলছি না, আপনাকে উদ্দেশ্য করে সবাইকে বলছি। পড়াশোনার ধারা নাই বাজি। আপনার উত্তরটা দিয়ে দিই। কুপ্রাইম বা রিলেটিভলি প্রাইম, বাংলায় বলা হয় সহমৌলিক কাকে বলে, এটা একটু বলে দিই। দুটা সংখ্যার গসাগু যদি 1 হয়, ওই দুটা সংখ্যাকে পরস্পরের সহমৌলিক বলা হয়।
অর্থাৎ দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার্স অফ টু নাম্বারস ইজ ওয়ান, দেন টু নাম্বারস আর নোন অ্যাজ কো-প্রাইম টু ইচ আদার বা রিলেটিভলি প্রাইম। তাহলে রেশিও শব্দটা আসছে রেশনাল থেকে। দুটা পূর্ণ সংখ্যা পি এবং কিউ, দুটা পূর্ণ সংখ্যার রেশিও পি ইস টু কত, কিউ। এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, দুটা পূর্ণ সংখ্যার রেশিওকেই বলা হবে রেশনাল নাম্বার যদি নিম্নলিখিত দুটা শর্ত কি করে, ফুলফিল করে। এক নম্বর শর্ত, কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউটা জিরো হতে পারবে না। আর আপনি আরেকটা শর্ত বলছেন, সেটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার্স অফ পি অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু কত, ওয়ান। তার মানে আমাদের এই দুটা সংখ্যার গসাগু ওয়ান হতে হবে, অর্থাৎ সাধারণ উৎপাদক ওয়ান হতে হবে। এই দুটা শর্ত ফুলফিল করলে তাহলে আমাদের ওই দুটা পূর্ণ সংখ্যার রেশিওকে বলবো আমরা রেশনাল নাম্বার। দুনিয়াতে যত সব রেশনাল নাম্বার আছে, সবগুলা রেশনাল নাম্বার একটা সেট থাকবে, ওই সেটটা দেখতে এরকম, এটাকে বলা হয় সেট অফ অল রেশনাল নাম্বারস। আপনি সেট অফ রিয়েল নাম্বার থেকে সেট অফ রেশনাল নাম্বার যদি বাদ দেন, সেট অফ রিয়েল নাম্বার থেকে সেট অফ রেশনাল নাম্বার যদি বাদ দেন, তাহলে আপনি পাবেন সেট অফ ইরেশনাল নাম্বার। তাহলে বোঝা গেল, ধরেন এটা যদি আমাদের সেট অফ রিয়েল নাম্বার হয়, দুটো পার্ট, একটা হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার আর একটা হচ্ছে সেট অফ ইরেশনাল নাম্বার। সেট অফ রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারকে ইউনিয়ন করলে, যোগ করলে আপনি সেট অফ রিয়েল নাম্বার পাবেন। তাহলে সেট অফ রিয়েল নাম্বার থেকে সেট অফ রেশনাল নাম্বার যদি আপনি বাদ দেন, তাহলে সেট অফ ইরেশনাল নাম্বার পাবেন। আচ্ছা, যাই হোক, টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটা চারটা স্তম্ভের উপরে ডিপেন্ড করে, চারটা স্তম্ভের উপরে স্টাবলিশ। কয়টা স্তম্ভ? চারটা। এগুলাকে বলা হয় ম্যাথমেটিক্সের ভাষায় পাস্টুলেটস, অথবা বলা হয় অ্যাক্সিওমস, বাংলায় বলা হয় স্বীকার্য। চারটা স্বীকার্যের উপরে ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে এক্সটেন্ড অ্যাক্সিওম, টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটা চারটা অ্যাক্সিওমসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে এক্সটেন্ড অ্যাক্সিওম, বাংলায় বলা হয় সম্প্রসারণ স্বীকার্য। দুই নাম্বার হচ্ছে ফিল্ড অ্যাক্সিওম, বাংলায় বলা হয় ফিল্ড স্বীকার্য। এখানে মাঠ বলা যাবে না, ফিল্ড বলা হবে, ফিল্ড স্বীকার্য। তৃতীয় নাম্বার হচ্ছে অর্ডার অ্যাক্সিওম। অর্ডার মানে এখানে ক্রম বোঝাচ্ছে, ক্রম স্বীকার্য, এখানে নির্দেশ বোঝাচ্ছে না। চার নাম্বার হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওম, বাংলায় বলা হয় সম্পূর্ণতা স্বীকার্য। এই চারটা স্বীকার্যের উপরে টোটাল রিয়েল নাম্বার সিস্টেম বা রিয়েল নাম্বার পদ্ধতি বা রিয়েল নাম্বার কাঠামোটা প্রতিষ্ঠিত। তাহলে কয়টা অ্যাক্সিওমের কথা বলছি? চারটা। এক্সটেন্ড অ্যাক্সিওম, বাংলায় বলা হয় সম্প্রসারণ স্বীকার্য। দুই নাম্বার হচ্ছে ফিল্ড অ্যাক্সিওম, এখানে কিন্তু আমাদের 10টা কন্ডিশন আছে, এই জন্য অ্যাক্সিওমস বলি। ফিল্ড অ্যাক্সিওমস বাংলায় বলা হয় ফিল্ড স্বীকার্য, এখানে মাঠ বোঝাবে না। ম্যাথমেটিক্সের কিছু শব্দ আছে, আমি বলি আপনাদেরকে, যেমন সেট। একটু আগে থার্ড ইয়ারে গ্রুপ পড়াইছিলাম, মনে আছে? আপনারা অনেকে দেখছেন। এরপরে আছে রিং, এরপরে আছে ফিল্ড। আপনি সেটকে দল বলতে পারবেন না। অনেক বইতে আছে সেট থিওরি, দলতত্ত্ব, দল বলা যাবে না। গ্রুপ, বাংলায়ও কিন্তু গ্রুপ
এটাকে আপনি দল বলতে পারবেন না, গ্রুপ বলতে হবে। রিং, রিং মানে আংটি, এখানে আংটি বলা যাবে না, বাংলাও কিন্তু রিং বলতে হবে। ফিল্ড, এটাকে মাঠ বলা যাবে না বা ক্ষেত্র বলা যাবে না, এটাকে ফিল্ডই বলা লাগবে। বুঝতে পারছেন? এখানে ফিল্ডই বলা লাগবে। তাহলে ম্যাথমেটিক্সের কিছু শব্দ আছে যেগুলোর কোনো বাংলা হয় না, এগুলাকে ওইভাবেই আপনাকে ডাকতে হবে। তাহলে কি বলছি? সেট, সেটের বাংলা সেট, মনে থাকবে, আজীবন যেন মনে থাকে। গ্রুপের বাংলাও কিন্তু গ্রুপ, আজীবন যেন মনে থাকে। রিং এর বাংলা রিং, আজীবন যেন মনে থাকে। ফিল্ডের বাংলাও কিন্তু ফিল্ড, যেমন আপনারা লিনিয়ার অ্যালজেব্রা পড়ছেন না, বি ইজ দ্য ভেক্টর স্পেস ওভার স্কেলার ফিল্ড এফ। এই যে এফ, ফিল্ড হচ্ছে একটা সেট, সে যদি আমাদের 12টা কন্ডিশন ফুলফিল করে, কয়টা কন্ডিশন? 12টা কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে ওই সেটটাকে বলবো আমরা ফিল্ড। নিশ্চয়ই নিজাম স্যার পড়াইছে আপনাদেরকে, তাহলে ফুল আমিও পড়াবো। তাহলে ফিল্ড, তাহলে আমাদের টোটাল কয়টা এক্সিউমসের উপরে, কয়টা স্বীকার্যের উপরে টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটা এস্টাবলিশড? 4টা। একটা হচ্ছে এক্সটার্ন এক্সিউম, 2 নম্বর হচ্ছে ফিল্ড এক্সিউম, 3 নম্বর হচ্ছে অর্ডার এক্সিউম, 4 নম্বর হচ্ছে কমপ্লিটনেস এক্সিউম। এক্সটার্ন এক্সিউমসটা কি? এক্সটার্ন এক্সিউম মানে হচ্ছে কোনো একটা বাস্তব সংখ্যার সেটের মধ্যে কমপক্ষে 2টা এলিমেন্ট থাকবে। কোনো একটা বাস্তব সংখ্যার সেটের মধ্যে কমপক্ষে 2টা বাস্তব সংখ্যা বা 2টা উপাদান থাকবে। এই কথাটাকেই বলবো, এই কথাটাই হচ্ছে একটা গ্রামার, এই কথাটাকেই বলবো আমরা এক্সটার্ন এক্সিউম বা সম্প্রসারণ স্বীকার্য। এক্সটার্ন এক্সিউম বা সম্প্রসারণ স্বীকার্য। তাহলে সম্প্রসারণ স্বীকার্য কি? কোন একটা বাস্তব সংখ্যার সেটের মধ্যে কমপক্ষে 2টা উপাদান থাকবে। In a set of real numbers there exists at least 2 real numbers. 2 নম্বর হচ্ছে ফিল্ড এক্সিউম। ফিল্ড এক্সিউমস এর মধ্যে আমাদের 12টা কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন আছে? 12টা কন্ডিশন আছে। তন্মধ্যে আমাদের এডিশনের জন্য 5টা, মাল্টিপ্লিকেশনের জন্য 5টা, মাল্টিপ্লিকেশন এডিশন একত্রে 2টা, মোট 12টা। মাল্টিপ্লিকেশনের 3টা, 4টা, লাগলে তো দেখা যাবে না মনে হয়। আচ্ছা, যাই হোক, আমি আর একটু উপরেই লিখি, এগুলো জানতে হবে তো গোলাবাইনদেরকে। তাহলে এডিশনের জন্য 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। মাল্টিপ্লিকেশনের জন্য 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এডিশন এবং মাল্টিপ্লিকেশনের জন্য 2টা। মোট 12টা শর্ত যদি কোনো একটা সেট ফুলফিল করে, ওই সেটটাকে বলবো আমরা ফিল্ড। আর এই 12টা কন্ডিশনকে বলবো আমরা ফিল্ড এক্সিউমস বা ফিল্ড স্বীকার্য, বাংলায় ফিল্ড বলা হবে। এক নাম্বার হচ্ছে ক্লোজার প্রপার্টি ফর এডিশন। ক্লোজার প্রপার্টি ফর এডিশন, যুগের জন্য আবদ্ধ বিধি, আবদ্ধ স্বীকার্য। M1 এখানেও ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন, গুণের জন্য আবদ্ধ বিধি, গুণের জন্য আবদ্ধ বিধি। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন। এখানে M2, M মানে মাল্টিপ্লিকেশন, M মানে কি এডিশন। তাহলে এখানেও হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। 3 নম্বর হচ্ছে কমিউটেটিভ ল
কমিউটেটিভ ল ফর এডিশন, আর এটা হচ্ছে কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। কমিউটেটিভ মানে হচ্ছে বিনিময়, পরে আসতেছি, এই লগুলা নিয়ে পরে আসতেছি। 3 নাম্বার হচ্ছে এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি, আর এখানে হচ্ছে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এখানকার 5 নাম্বার হচ্ছে এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স, আর এখানকার M5 হচ্ছে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মোট কয়টা গেল? 10টা। আরো বাকি আছে কয়টা? 2টা। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, লেফট ডিস্ট্রিবিউটিভ ল, রাইট ডিস্ট্রিবিউটিভ ল। লেফট ডিস্ট্রিবিউটিভ ল, আরেকটা আছে রাইট ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টন, একটা হচ্ছে বাম বন্টন বিন্ধি আর একটা হচ্ছে ডান বন্টন বিন্ধি। ধরো সেট অফ রিয়েল নাম্বার আপ টু -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলি না, সাথে ফ্র্যাকশনও আছে, ভগ্নাংশ আছে, আছে না সেট অফ রিয়েল নাম্বারে। অর্থাৎ এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি, এটা লিখলে সবচেয়ে বেটার। এটা হচ্ছে ওপেন ইন্টারভেল, ইনফিনিটিও নাই, মাইনাস ইনফিনিটিও নাই, জাস্ট ভিতরের উপাদানগুলাকে নিয়ে গঠিত সেটটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। এখন আপনারা যদি প্রশ্ন করেন, স্যার যদি এখানে মাইনাস ইনফিনিটিও থাকে, প্লাস ইনফিনিটিও থাকে, আর ভিতরের উপাদান মানে ক্লোজড ইন্টারভেল যদি হয়, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। এটাকে আমরা এইভাবে এইভাবে বলি, এটা হচ্ছে সেট অফ এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। অর্থাৎ মাইনাস ইনফিনিটি সহ প্লাস ইনফিনিটি সহ ভিতরের উপাদানগুলা, আর মাইনাস ইনফিনিটি বাদ ভিতরের উপাদানগুলো, এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। আর যদি সহ হয় ওটাকে বলে আমরা এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। এটাকে আমরা এইভাবে করে ডিনোট করি। যাই হোক, ক্লোজার প্রপার্টি ফর এডিশন, ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে চিনব? তাহলে ক্লোজার প্রপার্টি দেখুন, আপনি এর ভিতর থেকে যে কোনো দুটো উপাদান নেন, 2, 3 নেন, এর ভিতর থেকে নিলাম, তাহলে দেখেন তো তাদের যোগ করলে যোগফলটাও ওই সেটের ভিতরে আছে। 2 এবং 3 ইকুয়াল টু কত? 5। 5 তো রিয়েল নাম্বার না? তাহলে এটাকে বলা হয় যুগের জন্য ক্লোজার প্রপার্টি। অর্থাৎ কোন একটা সেট থেকে দুটো উপাদান নিলে ওই দুটো উপাদানের যোগফলটাও যদি ওই সেটের ভিতরে থাকে, ওটাকে বলবো আমরা ক্লোজার প্রপার্টি। আর যদি আমাদের ওই দুটো উপাদানের গুণফল ওটাও যদি ওই সেটের ভিতরে থাকে, গুণ করলে কত হয়? 6। 6টা তো রিয়েল নাম্বার। তাহলে এটাকে বলবো আমরা ক্লোজার প্রপার্টি ফর মাল্টিপ্লিকেশন। এবার হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন। এগুলো দেখতে পারো না? এগুলো দেখলে কি পেটে কামড়ায়? এগুলো দেখলে কি অসুবিধা? এগুলো কত ম্যাথমেটিক্সের কত মূল জিনিস পড়াচ্ছে। এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে যে স্যারের কাছে পড়ছো, নিশ্চয়ই স্যার এগুলো পড়াই নেই। কোন স্যারের কাছে পড়ছো এটা তুমি আমাকে বলছো, এগুলো পড়াইনি। এগুলো এখন শিখলে অসুবিধা। অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন, অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। অ্যাসোসিয়েটিভ ল, আচ্ছা দেখো তো, আমরা ওই সেট থেকে যে কোনো তিনটা উপাদান নেব, এ বি সি, যে কোনো তিনটা উপাদান, ফর অল। এই সিম্বলটার নাম হচ্ছে ফর অল। আমার অ্যাসোসিয়েটিভ ল এই অপারেশনটা করার জন্য আমাদের তিনটা উপাদান দরকার। তাহলে তিনটা নিলাম ওই সেট থেকে,
ফর অল মানে ওই অপারেশনটা করার জন্য আমার তিনটা দরকার, সবার জন্য এই ফর অল মানে শুধু দুই একটার জন্য মিললে হবে না, এই সেটের সব উপাদানের জন্য, এবং প্রতিবারই আমি তিনটা করে নিয়ে অপারেশনটা এখানে আমি ঘটাবো। এই সিম্বলটার নাম হচ্ছে ফর অল। তাহলে আমি এর ভিতর থেকে যে কোনো তিনটা উপাদান নিলাম, এর মান মনে করো 1 নিলাম, বি এর মান মনে করো 2 নিলাম, সি এর মান মনে করো 3 নিলাম। আচ্ছা দেখো তো 1 + 2 + 3 যে কথা, 1 + 2 + 3 একই কথা না? আপনি ঘুমাচ্ছেন কোন দুঃখে? এটা যে কথা এটা একই কথা না? এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল ফর এডিশন। আর যদি যুগের বেলায় গুণ করি 1 × 2 যে কথা × 3 যে কথা, 1 × 2 × 3 একই কথা, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। আবার হচ্ছে কমিউটেটিভ ল, বিনিময় বিধি। সেটা কি? বিনিময় বিধির জন্য আমার দুটা দরকার। মনে করো 1 2 দুটা রিয়েল নাম্বার, তাহলে 1 + 2 যে কথা 2 + 1 একই কথা, এটাকে বলা হয় কমিউটেটিভ ল ফর এডিশন। আর যদি আমরা গুণ করি 1 × 2 2 × 1, এটাকে বলবো আমরা কমিউটেটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। এবার আমরা এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। দেখো আমি এর ভিতর থেকে একটা উপাদান নিলাম 2, এর ভিতর থেকে একটা উপাদান নিলাম। আচ্ছা ওই সেটের ভিতরে 0 নামক আরেকটা রিয়েল নাম্বার আছে না? কথা বলেন না কেন? এবার যদি আমরা যোগ করি 2 + 0 = 0 + 2 = কত বলেন? 2। তাহলে এটাকেই বলবো আমরা, যোগ করছেন না গুণ করছেন? তাহলে এটাকে বলবো আমরা এডিটিভ আইডেন্টিটি। এডিটিভ আইডেন্টিটি। তাহলে এডিটিভ আইডেন্টিটি কাকে বলে? কোন একটা সেটের ভিতর থেকে আপনি যে কোনো একটা উপাদান নেন, ওই সেটে দেয়ার এক্সিস্ট, ওই সেটে আরেকটা এমন একটা উপাদান আছে, যে সেট থেকে যে উপাদানটা নিলেন ওই সেটের ভিতরে এমন আরেকটা উপাদান আছে, যে উপাদানটা ওই উপাদানের সাথে যোগ করলে আগের সেই উপাদানটা পাচ্ছেন, লাস্টে যে উপাদানটা যোগ করেছেন, অ্যাড করেছেন, ওটাকে বলবো আমরা এডিটিভ আইডেন্টিটি। তাহলে এখন এই এডিটিভ আইডেন্টিটি ওই সেটের ভিতরে এক্সিস্ট কিনা? আর এর ভিতরে এক্সিস্ট না? কথা বলেন না কেন? এই জন্য বলছি এক্সিস্টেন্স অফ এডিটিভ আইডেন্টিটি। এবার বলুন তো 2টা একটা রিয়েল নাম্বার, এর ভিতরে 1 নামক আরেকটা রিয়েল নাম্বার আছে কিনা? এবার গুণ করেন, তাহলে 2 × 1 = 1 × 2 = আগের সেই 2টা পাচ্ছেন কিনা? কথা বলেন না কেন? এখানে যোগ করেছেন, এখানে গুণ করেছেন, এই সংখ্যার সাথে ওই সেটের যে সংখ্যাটা গুণ করার পরে আগের সেই সংখ্যাটা পাচ্ছেন, লাস্টে যে সংখ্যাটা মাল্টিপ্লাই করছেন ওটাকে বলবো আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে মনে রাখবেন 0টা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি আর 1টা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এবার হচ্ছে দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট। এবার 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 এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। দেখুন এটা 2 একটা রিয়েল নাম্বার, আপনারা এটাকে কি বলেন? 2 এর ইনভার্স বলেন না? কথা বলেন না কেন? এটা ঠিকই বলেন, তবে শুধু ইনভার্স না, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এটা হচ্ছে 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, আর -2টা হচ্ছে 2 এর এডিটিভ ইনভার্স। তাহলে ইনভার্স কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর একটা হচ্ছে এডিটিভ ইনভার্স। দুটা সংখ্যা মাল্টিপ্লাই করলে, দুটা সংখ্যা মাল্টিপ্লাই করলে, ওয়ান বলবো না, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যদি পাওয়া যায়, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যদি পাওয়া যায়, তাহলে ওই দুটা সংখ্যাকে পরস্পরের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলা হয়। 2 to the power -1 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, আবার 2 নিজে 2 to the power -1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আবার 2 এর সাথে আপনি -2 অ্যাড করেন, অ্যাড করার পরে যদি এডিটিভ আইডেন্টিটি যদি পাওয়া যায়, এডিটিভ আইডেন্টিটি না, এটাকে 0 বলা যাবে না, এডিটিভ আইডেন্টিটি যদি পাওয়া যায়, তাহলে একটাকে আরেকটার
এডিটিভ ইনভার্স বলা হয়। এখানে 2টাকে -2 এর এডিটিভ ইনভার্স বলবো, -2টাকে 2 এর এডিটিভ ইনভার্স বলবো। দেখুন তাহলে 2টা রিয়েল নাম্বার, তাহলে -2 তো ও রিয়েল ওই সেটের ভিতরে আছে, তাহলে 2 এর মাল্টিপ্লিকেটিভ এডিটিভ ইনভার্সটাও আমার ওই সেটের ভিতরে এক্সিস্ট না, এই জন্য এক্সিস্টেন্স অফ এডিটিভ ইনভার্স। আবার এটাও তো আমাদের রিয়েল নাম্বার, এটাও তো আমাদের এ সেটের ভিতরে থাকবে, তাহলে এটাকে বলবো আমরা এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এবার ডিস্ট্রিবিউটিভ লটা কি? ডিস্ট্রিবিউটিভ লর জন্য 3টা উপাদান লাগবে। দেখো মনে করো আমি 2 নিলাম, 3 নিলাম, 5 নিলাম, এটা আপনি যোগ করুন 2 + 5, সরি 3 + 5, এদিকে তাকাবেন আর 2টা এর সাথে গুণ করেন, তাহলে কত হয়? 2 × 3 + 2 × 5, এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল, বাম থেকে ডিস্ট্রিবিউট করতেছেন। আবার 3 + 5 × 2, তার মানে 3 × 2 + 5 × কত 2, এটাকে বলা হয় রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এই দুটা লকে বলবো যথাক্রমে লেফট ডিস্ট্রিবিউটিভ ল, রাইট ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এই সেটের সকল উপাদান এই 12টা কন্ডিশন ফুলফিল করে নিঃসন্দেহে আমরা বলতে পারি সেট অফ রিয়েল নাম্বার ফিল্ড। আপনারা লিনিয়ার অলজেব্রা পড়ার সময় দেখবেন অনেক সময় আমি বলছি R⁴ is a vector space over a scalar field R. This is field. বুঝতে পারছেন? তাহলে সেট অফ রিয়েল নাম্বার একটা ফিল্ড, শুধু সেট অফ রিয়েল নাম্বার না, ফিল্ড আরও আছে না, অর্থাৎ যে কোনো সেটের উপাদান যদি আমাদের এই 12টা কন্ডিশন যদি ফুলফিল করে ওই সেটটাকে বলবো আমরা ফিল্ড। এবার অর্ডার এক্সিউমস মানে ক্রমস্বীকার্য। এটার পার্থক্য আমাকে বলেন তো, 1 + 2 দেখো, 2 + 1 কি কথা, এটার পার্থক্য কি? তাই তো, এগুলো এক ধরনের অপারেশন, এগুলা ম্যাথমেটিক্সের মূল ভিত্তি। এটা ছোট বাচ্চাও জানে, কিন্তু এই যে একটা যে জানে, এই জানাটাই হচ্ছে একটা কি রুল, স্বীকার্য। তাহলে আমরা কি শিখলাম? এক্সটেন্ড এক্সিওম, ফিল্ড এক্সিওমস, এখন অর্ডার এক্সিওম শিখবো। অর্ডার এক্সিওমস বলেন। না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমিউটেটিভ ল স্যাটিসফাই করে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুনেন, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমিউটেটিভ লটা স্যাটিসফাই করে না। না করলে ম্যাট্রিক্স নিয়ে গঠিত সেট এটা ফিল্ড না, করতে হবে এমন না তো। আপনারা সবাই অনার্সে করেন, কেউ সিটি কলেজের, কেউ সিডাং কলেজের, কেউ মহসিন কলেজের। যারা মহসিন কলেজ, সিটি কলেজের স্টুডেন্ট, তারা সিডাং কলেজের রুলস রেগুলেশন মানতে বাধ্য নয়। যারা মানবে তারাই সিডাং কলেজের স্টুডেন্ট, তারাই ফিল্ড। যারা মানবে না তারা ফিল্ড না। বুঝছেন তো? সেট অফ রিয়েল নাম্বার কমিউটেটিভ লটা স্যাটিসফাই করে, সেটা তো একটু আগে দেখালাম। কিন্তু ম্যাট্রিক্স অ্যালজেব্রায় গুণের বেলায় কমিউটেটিভ লটা স্যাটিসফাই করে না। ম্যাট্রিক্স অ্যালজেব্রায় কমিউটেটিভ লটা স্যাটিসফাই করে না। অর্থাৎ দুটো ম্যাট্রিক্স এ এবং বি, এখানে এ এবং বি রেজাল্ট আর বি এবং এ রেজাল্ট সবসময় সমান হবে এমন না, কিছু কিছু ক্ষেত্রে সমান হয় আর কিছু কিছু ক্ষেত্রে সমান না। তাহলে ফাইনালি আমরা বলবো এই শর্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফুলফিল করে না, সবসময় করে না। এবার হচ্ছে অর্ডার এক্সিউমস, ক্রমস্বীকার্য। কি ক্লাস আছে? চলে যাবেন? আচ্ছা, তারপর আপনাদেরকে ধরবো আর কি। ক্রমস্বীকার্য একটা হচ্ছে ট্রিকোটোমি ল, একটা হচ্ছে ট্রিকোটোমি ল, তৃতীয়বিধি বলা হয়। আপনি যে কোনো দুটা উপাদান রিয়েল নাম্বারের সেট থেকে নেন, দেখবেন হয় এটা বি থেকে বড়
অথবা এ আর বি সমান, অথবা বিটা মানে এ থেকে বি বড়। এই তিনটা লকে বলবো আমরা ট্রিকোটোমিল, ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিকোণ। বুঝতে পারছেন? ট্রাই বলতে আমরা কে বুঝাই, তিনকে বুঝাই। ট্রাইকোটোমিল মানে হচ্ছে তৃতীয়বিধি বলা হয়। আপনি সেট অফ রিয়েল নাম্বারের বাস্কেট থেকে চুপ বন্ধ করে দুটা রিয়েল নাম্বার নেন, দেখবেন ওই দুটা রিয়েল নাম্বার হয় সমান হবে, না হয় একটা বড় আর একটা ছোট হবে। এই তিনটা লকে বলবো আমরা ট্রিকোটোমিল। 2 নম্বর হচ্ছে মনোটোনিক এডিশন। মনোটোনিক এডিশন, মনোটোনিক, এমনি মনোটোনিক শব্দের অর্থ কি কে বলতে পারবেন? আপনারা তো জেনারেশন জেড, এই শব্দটার সাথে আপনাদের আরো বেশি পরিচয় হওয়া দরকার। মনোটোনিক, হ্যাঁ মনোটোনিক বলছি, একটা নাম। আপনারা মাঝে মাঝে এরকম বলেন না, বোরিং হয়ে গেলাম, বোরিং হয়ে গেলাম, লাইফটা কেমন জানি একঘেয়ে হয়ে গেলাম। এই মনোটোনিক শব্দটার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে একঘেয়ে। তাহলে মনোটোনিক এডিশন, এগুলো মুছে দিচ্ছি। মনোটোনিক এডিশন, মনোটোনিক, প্লিজ ভাই কথা বলিবেন না, কথা বললে আমার মাথায় যেগুলি আসে এগুলো আমি ভুলে যাই, এগুলো তো আমি বাসা থেকে পড়ে আসি না। অতএব আমাকে আপনাদেরকে দেখে আমার লেকচারটা আমার মাথায় রেডি করতে হয়, তারপর আপনাদেরকে ডেলিভারি দিতে হয়। এখন কথা বললে আমি লাইন হারিয়ে ফেলবো, সোজা কথা। তারপর হচ্ছে মনোটোনিক, মনোটোনিক এডিশন। মনোটোনিক এডিশনটা কি জানেন? ধরে নেন এ প্লাস মনোটোনিক এডিশন, মনে করো এ ইজ লেস দেন কত, বি, এ ইজ লেস দেন বি। আমি যদি আরেকটা রিয়েল নাম্বার উভয় পক্ষে যদি অ্যাড করি, তার মানে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। এখানে কিন্তু ফর অল সি বিলংস টু রিয়েল নাম্বার। কোনো একটা ইনইকুয়ালিটিতে আমি যদি কোনো একটা রিয়েল নাম্বার অ্যাড করি, ইনইকুয়ালিটির প্যাটার্ন চেঞ্জ হবে না, হুবহু থেকে যাবে। এটাকে বলা হয় মনোটোনিক এডিশন। কি বলবো আমরা? মনোটোনিক এডিশন। আরেকটা হচ্ছে মনোটোনিক মাল্টিপ্লিকেশন, আরেকটা হচ্ছে মনোটোনিক মাল্টিপ্লিকেশন। সেটা কি? এ ইজ লেস দেন বি। আপনি কোন একটা বাস্তব সংখ্যা যদি গুণ করেন, না না সব বাস্তব সংখ্যা না, ধনাত্মক বাস্তব সংখ্যা, যদি আপনি ধনাত্মক বাস্তব সংখ্যা যদি আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে ইনইকুয়ালিটির ধরন চেঞ্জ হবে না। এটাকে বলা হয় মনোটোনিক মাল্টিপ্লিকেশন। এই তিনটাকে একসাথে বলবো অর্ডার অ্যাক্সিওমস, বাংলায় বলা হয় ক্রমস্বীকার্য। এবার হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওম। কমপ্লিটনেস অ্যাক্সিওম এটা পড়াতে গেলে আমার লাগবে আপার বাউন্ড। 2 নম্বর আমার লাগবে লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। 3 নম্বর আমার পড়াতে হবে আপনাদেরকে লিস্ট আপার বাউন্ড, বাউন্ডেড অ্যাবোভ সেট। 4 নম্বর লোয়ার বাউন্ড,
greatest lower bound 6 number bounded value set 7 number bounded set 7 number 6 number 7 number আনবাউন্ডেড সেট। এই 6টা 7টা 8টা ডেফিনিশন পড়ানোর পরেই কিন্তু আপনাকে কমপ্লিটনেস এক্সামস পড়াতে হবে। আমাকে 5টা মিনিট সময় দিলে আমি 5টা মিনিটের মধ্যে এই 8টা ডেফিনিশন আপনাদেরকে শেখাবো, সাথে এই ডেফিনিশনটাও শেখাবো, অর্থাৎ কমপ্লিটনেস এক্সামসটা পড়াবো। 5টা সময় দিবেন তো? কথা বলেন। ওকে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার। ধরে নেন একটা সেট 1 2 3 4, এটা একটা সেট, এটা একটা সেট। এই সেটের সকল উপাদান 4 থেকে বড় নয়। এই সেটের সকল উপাদান, আগে কথা শুনবেন পরে লিখিয়েন। এই সেটের সকল উপাদান 4 থেকে কিন্তু বড় নয়। 1টা 4 থেকে বড় নয়, 2টা 4 থেকে বড় নয়, 3টা 4 থেকে বড় নয়, 4 নিজে 4 থেকে বড় নয়। তাহলে 4টাকে বলবো আমরা আপার বাউন্ড। ক্লিয়ার? এই সেটের সকল উপাদান 5 থেকেও তো বড় না, তাহলে 5টা হচ্ছে আপার বাউন্ড। মিনিট পরে আমাকে 2টা মিনিট সময় দেন, অনলি 2 মিনিটস। এই সেটের সকল উপাদান 6 থেকে বড় নয়, 6টাও কিন্তু আপার বাউন্ড। কোন একটা সেটে একটা আপার বাউন্ড থাকলে ওই সেটে কিন্তু ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ড থাকবে। সেটা আপার বাউন্ড সেটের মধ্যে থাকুক আর নাই থাকুক, আপার বাউন্ড সেটের ভিতরে থাকতে হবে এমন না। কোন একটা সেটের সকল উপাদান যদি একটা নির্দিষ্ট উপাদান থেকে যদি বড় না হয়, ওই নির্দিষ্ট উপাদানটা হচ্ছে আপার বাউন্ড। কোন একটা সেটে যদি একটা আপার বাউন্ড থাকে, ওই সেটে ইনফাইনাইট সংখ্যক কি থাকবে? আপার বাউন্ড থাকবে। আপার বাউন্ড বুঝলেন তো? যে সেটে আপার বাউন্ড থাকবে ওই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড এবুভ সেট। তাহলে বাউন্ডেড এবুভ সেট কাকে বলে? যে সেটের আপার বাউন্ড থাকবে ওই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড এবুভ সেট। আমি কিন্তু সেকেন্ড ইয়ার প্লাবানদেরকে জিজ্ঞেস করবো কিন্তু এগুলা। তাহলে আবার আসেন, আপার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে লিস্ট আপার বাউন্ড কোনটা যেন? কথা বলেন। সেটের মধ্যে থাকতে পারে, নাও থাকতে পারে, যেটা সেটের মধ্যে ওটা বলার দরকার নেই। আপনি বলবেন সকল আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট যেটা, ওটাকে বলা হয় লিস্ট আপার বাউন্ড। তাহলে লিস্ট আপার বাউন্ডটাকে অনেক সময় বলা হয় সুপ্রিমাম। কি বলবো আমরা? সুপ্রিমাম। মনে থাকবে? তাহলে আমরা লিস্ট আপার বাউন্ডটাও চিনে গেলাম। তাহলে কোন একটা সেটের সকল উপাদান 1 থেকে ছোট নয়, তাহলে 1টাকে বলবো আমরা লোয়ার বাউন্ড। কোন একটা সেটের একটা যদি লোয়ার বাউন্ড থাকে, তাহলে তার ইনফাইনাইট সংখ্যক কি থাকবে? লোয়ার বাউন্ড থাকবে। তাহলে কোন একটা সেটের একটা, প্লিজ কথা বলবেন না, একটা লোয়ার বাউন্ড থাকলে তার ইনফাইনাইট সংখ্যক লোয়ার বাউন্ড থাকবে। লোয়ার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে বলবো আমরা ইনফিমাম। আর যে সেটের লোয়ার বাউন্ড থাকবে ওই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড ভ্যালু সেট। যে সেটের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকবে, তার মানে যে সেটটা বাউন্ডেড এবুভ সেট অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড ভ্যালু সেট, ওই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড সেট। আর যে সেটটা বাউন্ডেড না, তার মানে আপার বাউন্ড নাই, লোয়ার বাউন্ড নাই, যে সেটটা বাউন্ডেড এবুভও না, বাউন্ডেড
ভ্যালু না ওই সেটটাকে বলবো আমরা আনবাউন্ডেড সেট। তাহলে অনেকগুলো ডেফিনেশন কিন্তু আপনাকে দিয়ে ফেলেছি। এবার কমপ্লিটনেস এক্সিউমস কাকে বলে? কমপ্লিটনেস এক্সিউমস হচ্ছে যদি কোন একটা সেটের আপার বাউন্ড থাকে, ওই সেটের মধ্যে সুপ্রিমাম এক্সিস্ট। কোন একটা সেটের মধ্যে যদি আপার বাউন্ড থাকে তাহলে ওই সেটের সুপ্রিমাম বিদ্যমান, আর কোন একটা সেটে লোয়ার বাউন্ড যদি থাকে ওই সেটে ইনফিমাম বিদ্যমান। এই যে একটা কথা বললাম, এই কথাটাকে বলা হয় কমপ্লিটনেস এক্সিউম। আর যে সেট কমপ্লিটনেস এক্সিউম এই শর্ত ফুলফিল করে ওই সেটটাকে বলবো আমরা কমপ্লিট সেট। কি বলবো আমরা? কমপ্লিট সেট। এগুলা অ্যানালিটিক্যাল বিষয়। আজকে অনেক কথা বললাম, এগুলো মাথায় রাখলে ভালো লাগবে। অনেক কিছু আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন। নেক্সট ক্লাস আগামী দিন দিয়ে আর কি। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস, বেস্ট অফ লাক।